বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। গণ অভ্যুত্থানের যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি। সীমাবদ্ধতাকে জয় করে স্বপ্ন পূরণের বাংলাদেশ করতে চায় বিএনপি। শারীরিক প্রতিবন্ধকতায় বাধাগ্রস্ত হবে না কেউ। গণ অভ্যুত্থানে বিশ্বাসের সঙ্গে বেইমানিতে ছাড় নয়, হুঁশিয়ারি সার্জিসের। রাজশাহীর 46 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা। হাসিনার আমলে বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল আক্ষেপ শিল্প উপদেষ্টার। নতুন কোনো গ্যাস কূপ খনন না করার অভিযোগ। ফুলেল শ্রদ্ধার ভালোবাসায় বিদায় নিলেন কবি হেলাল হাফিজ। দুদফা জানাজা শেষে শায়িত মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। অভিশংসনের ঘণ্টার মাথায় বরখাস্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, ইইউর স্বীকৃতি। দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী, দেশজুড়ে উল্লাস। এবং প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে মোহামেডানের জয়। দিয়াবাতের একমাত্র গোলে নির্ধারিত হয় আবাহনীর ভাগ্য। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন AKSTMT বার সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় 24-এর অভ্যুত্থান। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে সকাল 7টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে জাতির মেধাবী সন্তানদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজন সহ বিভিন্ন বাহিনীর প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্য উপদেষ্টারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগানোর প্রত্যয় জানান। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দ্রুত দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই হবে মঙ্গলজনক। সাইফুল রিপনের আরেকটি প্রতিবেদন। সকাল 9:30টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর হামলা মামলা গ্রেপ্তারের শঙ্কা মুক্ত মনে শ্রদ্ধা জানাতে আসতে পেরে স্বস্তি জানান বিএনপি নেতারা। তৎকালীন যারা ক্ষমতাসীন ফ্যাসিস্টরা, তাদের বাহিনীতে গোটা এলাকায় এক ধরনের যে
ত্রাসের রাজত্ব হতো, তখন সবসময় মনে হতো কখন কোন দিক দিয়ে আমাদের উপর আক্রমণ এসে পড়ে। সেই জায়গা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেয়েছি। আমাদের এখনও গণতন্ত্রের পথে আমরা হাঁটছি, কিন্তু সম্পূর্ণ গণতন্ত্র আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ কখনো বৈষম্য মেনে নেয়নি, নির্যাতন নিষ্পেষণও শেষ বিচারে গ্রহণ করেনি। আজকেও যারা আমরা মনে মনে চিন্তা করি আমরাই সব করেছি, অন্য কেউ কিছু করে নাই, সেটাও ঠিক না। মনে রাখতে হবে সকল মানুষের অংশগ্রহণে 52 হয়েছিল, 71 হয়েছে, 90 হয়েছে, 36 আগস্ট হয়েছে। কাজেই এখানেও মন মানসিকতা অনেক উদার হতে হবে। আর দেশটির মালিক দিন শেষে জনগণ। যত দ্রুততার সঙ্গে জনগণের হাতে জনগণের দেশের মালিকানা ফিরিয়ে দিবেন, ততই মঙ্গল হবে দেশের, দেশ এগিয়ে যাবে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রত্যয় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনবিচ্ছিন্ন হয়ে সঙ্গত কারণেই আজ এমন দিনে অনুপস্থিত আওয়ামী লীগ। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। নানা চড়াই উতরাইয়ের মধ্যে এগিয়ে যাওয়া বাংলাদেশকে কোনো ষড়যন্ত্রই আটকে রাখতে পারবে না। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার মধ্য দিয়ে এমন প্রত্যয়ের কথাই জানালেন সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ছাত্র, শিক্ষক, ডাক্তার, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 71-এর বুদ্ধিজীবী সহ সব শহীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নতুন বাংলাদেশ গঠনে ঐক্যমত্যে পৌঁছায় তারা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সারাদিনের সার্বিক চিত্র তুলে ধরছেন জান্নাতুল মোহনা। 71 আর 24 একই মুদ্রার এপিটোপিট। গণ অভ্যুত্থান, গণহত্যা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের বছর। তাই তো এবারের 14ই ডিসেম্বর বিগত 16 বছরের চাইতে কিছুটা ভিন্ন। প্রতি বছরের ন্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমান বিভিন্ন পেশাজীবী, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল সহ নানা শ্রেণীর মানুষ। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণে শিশুরা এসেছে বাবার কাঁধে চড়ে বা দাদার হাত ধরে। কেন আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করলাম সেই ইতিহাস এদেরকে জানাতে হবে। এখানে এসেছি বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্য, যেন বাংলাদেশ আবার নতুন করে গড়ে উঠতে পারে। বারবার জিজ্ঞেস করে কিসে বুদ্ধিজীবী দিবস, কিসে শহীদ দিবস, এই জন্য তাদেরকে বাস্তবে দেখানোর জন্য আসছে যে তারা কত শ্রদ্ধা জানায় এখানে। তরুণেরা জানায় 71-এর বুদ্ধিজীবী সহ সব শহীদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে এসেছে 24-এর স্বাধীনতা। 71-এও আমাদের বীর মুক্তিযোদ্ধারা সেই চক্রান্তকে সফল হতে দেয়নি এবং 24-এও আমরা বাংলাদেশের ছাত্র জনতা আমরা সেই চক্রান্তকে প্রতিহত করে দিয়েছিলাম। যে সবাই ভয় ডরহীনভাবে জাতীয় দিবস তারা পালন করতে পারছে, কারণ আমরা এমন একটা পরিবেশের ভিতরে বিলং করছিলাম যেখানে আসলে একটা পার্টির বাইরে কেউ শ্বাস নেওয়ার মতো সুযোগ ছিল না। আগামীর বাংলাদেশ 24 এবং 71-এর চেতনার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা এবং সেখানে বুদ্ধিজীবী সহ সকল শহীদরা 24 কিংবা 71-এ সমানভাবেই আমাদের সম্মান তারা দেশে পাবেন। 71 এবং 24 পরস্পর একই সুতায় গাঁথা। এ নিয়ে বিতর্কের কোনো কারণ নেই বলে মনে করেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা। তারা এই হত্যাযজ্ঞ করেছিল শুধুমাত্র দেশটিকে ধ্বংস করার জন্য। যে সূর্য সন্তানরা তাদেরকে মানুষ আবেগের সাথে তাদেরকে স্মরণ করতে পারে, আমরা কিন্তু এমন একটি দিন চেয়েছিলাম। শহীদদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার বাংলাদেশ গড়ার জন্য সকলে একত্রিত হয় আমাদের
জাতি হিসেবে তাদের প্রতি যে আমাদের ঋণ সেটি শোধ করার একটি প্রধান উপায় হচ্ছে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব ঠিকমতো পালন। বাংলাদেশে যেন ভবিষ্যতে কখনোই কোনো জুলুম নিপীড়ন না আসে, কখনোই যেন পাকিস্তানি শাসনের মতো বদ্ধ শাসন না আসে, ফ্যাসিবাদী শাসনের মতো বদ্ধ সময়টা না আসে। ৭১-এর সাথে ২৪কে মিলিয়ে কোনোভাবেই বিতর্ক সৃষ্টি করা যাবে না। জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন বাংলাদেশের আর একটি নাগরিককেও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে না। মুক্তিযুদ্ধ এবং সকল শহীদের চেতনায় গড়ে উঠুক সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এমনটাই চাওয়া সকলের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের আমলে প্রতিবন্ধীরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের অধিকার নিশ্চিতের আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে মত বিনিময় সভায় প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত ব্যবস্থার সহজ করা সহ প্রয়োজনীয় আইন করার কথাও বলেন তিনি। শিউলি রায়ের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে ১৫০ শতাধিক প্রতিবন্ধীর সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সংসদে ৫টি আসন সংরক্ষণ, স্বাধীন কমিশন গঠন সহ জীবনমান উন্নয়নে নানা দাবি তুলে ধরেন তারা। আর প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবায় চিকিৎসকদের সচেতন করা সহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন আয়োজকরা। এই ২০১৩ প্রতিবন্ধী সুরক্ষা আইনকে সংশোধন করবে, এই দাবি আমি আপনাকে এবং মহাসচিব মহোদয়কে আমি অবশ্যই জানাচ্ছি। জাতীয়তাবাদী দল বিএনপি ২০০৫ সালে প্রথমবারের মতো ১ লক্ষ প্রতিবন্ধী মানুষকে ২০০ টাকা করে ভাতা প্রদান শুরু করে। প্রতিবন্ধী মানুষের জন্য যে কোটাটা হয়েছে আমার খুব ভালো লেগেছিল। এই কোটা আন্দোলন যখন চলে জুলাই মাসে, আমি তখন নিজে দেখেছি তারেক রহমান সাহেব উনি তার বক্তৃতায় বলেছিলেন যে তারা যদি সরকার গঠন করেন তাহলে প্রতিবন্ধী মানুষদের জন্য কোটা বাড়ায় দিবেন, 1% থাকবে না। আমরা চাই এই কমিটমেন্টটা যাতে অক্ষুণ্ণ থাকে। প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিত করে তাদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাদের সহযাত্রী, আপনাদের সঙ্গে আমরা আছি এবং আমরা আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে বঞ্চিত প্রতিবন্ধীদের নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি আমরা আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। আপনাদের মনে রাখতে হবে এই বাস্তবতায় আপনারা একা নন। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা থাকব। সংস্কারের পর তাদের বিচারিক অধিকার নিশ্চিত করার কথাও জানান তারেক রহমান। আমরা সবাই মিলে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। শোকার্ত পরিবেশে জুলাই আগস্ট বিপ্লবে রাজশাহী বিভাগের শহীদ ৪৬ জনের পরিবারকে দেয়া হলো আর্থিক সহায়তা। এ সময় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ছাত্র জনতা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যারা শেখ হাসিনার পক্ষে কথা বলছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, সম্পর্ক চাইলে বিচারের জন্য ফেরত দিতে হবে হাসিনাকে। কাজী শাহিদের প্রতিবেদন। স্বজন হারানো পরিবারগুলোর এমন কান্না আর আহাজারিতে শনিবার ভারী ছিল রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তন। কারো সন্তান, কারো ভাই জীবন দিয়েছেন ফ্যাসিবাদ সরকারের পতন আন্দোলনে। শনিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে স্বজন হারানো মানুষগুলোর চোখে তাই যেমন ছিল বেদনার অশ্রু, তেমনি কণ্ঠে ছিল দ্রোহের আগুন। জেলে ছিলাম তখন 5 তারিখে যখন বিজয় আসলো আমরা খুব আনন্দিত, কিন্তু 6 তারিখ সকাল 8টার সময় আমি জানতে পারলাম যে আমার সন্তান শাহাদত বরণ করেছে। এমপির বাসায় তাকে গুম করে নিয়ে যায়, তাকে ফেসলক রুমে রাখে। আমার হাজব্যান্ড নারায়ণগঞ্জে মারা গেছে, গার্মেন্টস শ্রমিক ছিলেন। আমার বিয়ের 8 বছর পরে এই সন্তানটা, আমার যখন 7 মাস পেটে তখন আমার হাজব্যান্ড মারা যায়। লাশটা গুম করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারপরও মনে করেন ওখানে আমাদের একটু কয়েকজন চেনা লোক ছিল, তারা জোর
জোর করাচ্ছি না, যেমন লাশ দেয় তারা হাসপাতালে কোনো ডেড বডির কোনো ইয়া দেয় না। জুলাই আগস্ট জেনোসাইডের সুষ্ঠু বিচার, এটাই সবচাইতে বড় প্রত্যাশা। এর বাইরে আর দ্বিতীয় কোনো প্রত্যাশা নেই। একসঙ্গে রাজপথে লড়ে ভাগ্যের জোরে বেঁচে থাকলেও সতীর্থরা হারিয়ে গেছেন চিরতরে। তাই তো ছাত্র জনতার কাছে এসব মানুষগুলো ছিল পরম আত্মীয়ের মতো। চেষ্টা করেন খানিকটা সান্ত্বনা দেয়ার। শেখ হাসিনার পক্ষে যারা কথা বলছেন, অনুষ্ঠানে তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। এ সময় রাজশাহী বিভাগের 66 শহীদের মধ্যে 46 জনের পরিবারকে 5 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। বাকিদের কাগজপত্র ও নমিনি জটিলতা আছে। জেলা প্রশাসক শিগগিরই তা যাচাই বাছাই করে তাদের সহায়তা পৌঁছে দেবেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। গত 15 বছরে গ্যাস কূপ খনন করা হয়নি, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। সংকট কেটে গেলেও সারের ঘাটতি থাকবে না বলে আশা জানান তিনি। তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার কথাও মনে করিয়ে দেন শিল্প উপদেষ্টা। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। সেই জন্যই আমরা কখনো এই কারখানা কখনো ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি, যেন দেশে সারের সংকট না থাকে, যেন কৃষকরা তাদের কৃষিকাজের জন্য সার পান। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি হেলাল হাফিজ। এর আগে বাংলা একাডেমি ও প্রেস ক্লাবে দুদফা জানাজা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য অঙ্গনে। কায়েস রাহাতের রিপোর্ট। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই পৃথিবীর প্রেম আর সব যুদ্ধ সাঙ্গ করে কবি হেলাল হাফিজ স্থায়ী হলেন কবিতার পৃথিবীতে। বাংলা একাডেমি কিংবা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বেঁচে থাকা অবস্থায় কবি হেলাল হাফিজের পা পড়েছিল অসংখ্যবার। প্রিয় প্রাঙ্গণে আবারও এলেন প্রেম ও দ্রোহের কবি, কিন্তু এবার নিথর দেহে অনন্ত লোকের উদ্দেশ্যে। বাংলা একাডেমিতে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, এরপর প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোকের আবেশ সাহিত্য প্রাঙ্গণে। শেষ শ্রদ্ধা জানাতে আসেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা। উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ আরও অনেকে। এ সময় মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, 21শে পদক থেকে বঞ্চিত করা হয় কবিকে। হেলাল হাফিজকে তো আমরা 21শে পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি, ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বজনরা নিয়ে যেতে চাইলেও স্বেচ্ছায় একাকিত্ব বেছে নিয়েছিলেন অকৃতদার এই কবি। অনেক চেষ্টা করেছি চাচুকে আমাদের কাছে নিয়ে যাওয়ার, কিন্তু উনি কখনোই আসলে নিজের কষ্টের ভাগ অন্য কারোর উপর দিতে চাইতেন না। বেঁচে থাকতে কবিদের যথাযোগ্য সম্মান ও চিকিৎসার ব্যবস্থার দাবি জানান শুভানুধ্যায়ীরা। মূল্যায়নের ব্যাপারটা রাষ্ট্রের একটা বড় ভূমিকা ছিল, এখন রাষ্ট্র সেই দায়িত্ব আসলে আমরা বলবো যে সঠিকভাবে পালন করে নাই। প্রেস ক্লাব থেকে কবিকে নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত হলেন নির্মোহ কবি হেলাল হাফিজ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সরকার গেল 4 মাসে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেসব গণমাধ্যম মালিক বেতন দিতে পারবে না, তাদের প্রতিষ্ঠান বন্ধ করার কথাও বলেন তিনি। মাসতুল ফাউন্ডেশন আয়োজিত গণমাধ্যমের ভূমিকার শীর্ষক আলোচনায় সাংবাদিকরা বলেন, জুলাই আগস্টে গুটি কয়েক সংবাদ মাধ্যমের অপসাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা।
আন্দোলনের সম্মুখ যোদ্ধা হলেও সাংবাদিকদের মূল্যায়ন করা হয়নি বলেও জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে মাস্তুল ফাউন্ডেশন। এ সময় জুলাই বিপ্লবে আহত সাংবাদিকরা তাদের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার কখনো হস্তক্ষেপ করেনি, করবেও না। ফুল স্বাধীনতা, কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। কেউ বলতে পারবে না যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে কোনো নিউজটাকে নামানো হয়েছে, কাউকে ফায়ার করা হয়েছে, ওকে বাদ দিয়ে একে নেন, এটা করা হয়েছে। কোন ওনারকে বলা হয়েছে আপনি এরকম কভারেজ কেন করছেন, এরকম করেন। দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। যেসব গণমাধ্যমের মালিক বেতন দিতে পারবে না, তাদের প্রতিষ্ঠান বন্ধ করার কথাও বলেন প্রেস সচিব। যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। জার্নালিজম একটা কন্টেন্ট করা অনেক টাকার বিষয়, জার্নালিস্টদেরকে অনেক ইনভেস্ট করতে হয়। আপনি যদি ইনভেস্ট না করতে পারেন, বন্ধ করে দেন। জুলাই বিপ্লবে সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করলেও তাদের কোনো মূল্যায়ন করা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন সাংবাদিকরা। কিছু গণমাধ্যমের অপসাংবাদিকতার জেরে সংবাদকর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা। মুভমেন্ট একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে নাহিদ, আসিফ সহ যারা প্রথম সারি যারা সমন্বয়ক সবাই ছিলেন। এই ভিডিওর পর সাংবাদিকদের যারা এই কাজে সহযোগিতা করেছেন সকলকে একটা ধন্যবাদ। এই বার্তা লিখে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো উদারতা দেখাতে পারেন। মেহেদী সহ যে আমাদের 5 জন মারা গেলেন, এই 5 জনের নাম কোথাও আমি শুনতে পাই না। তারা কিন্তু তাদের প্রফেশনাল কাজে গিয়ে মারা গেছে, এরই একটা অংশ। তাদের নামটা একবার মনে করবেন। অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে আহত সাহসী সংবাদকর্মীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে মাস্তুল ফাউন্ডেশন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঠান্ডায় জবুথবু উত্তরাঞ্চল, মৃদু শৈত্য প্রবাহে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় শনিবার সকাল 9টায় রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতে নীলফামারী হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি আছে 3 গুণ বেশি রোগী। চিকিৎসা নিশ্চিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। কয়েকদিন ধরে ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলো, মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় শনিবার সকাল 9টায় রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন। পর্যাপ্ত উষ্ণ কাপড়ের অভাবে দুর্ভোগ পোয়াচ্ছেন জেলার নিম্ন আয়ের মানুষ। শীত পড়ছে, কুয়াশার জন্য বাড়াতে পারছি না, কাজকর্ম কিছু কাম করতে পারছি না। লালমনিরহাটে অব্যাহত ঠান্ডার দাপটে বিপর্যস্ত জনজীবন। দিনের অধিকাংশ সময় চারপাশ ঢাকা থাকছে কুয়াশার চাদরে। দিনের বেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। এই কুয়াশার কারণে শ্রমজীবী মানুষেরা খুব কষ্টে আছি আমরা। এই 10 হাত জায়গা দেখা যায় না কুয়াশার জন্য, কাজ বাদ দিয়ে বসিয়েছি। লালমনিরহাটে খুব কুয়াশা, কয়দিন ধরে গাড়ি চালাবার পাই না, খুব ঠান্ডা, হাত পা কোকড়ানো যায়। প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা, যে ঠান্ডা গাড়ি চালা যায় না, মোটরসাইকেল চালাইলে হাত পা ঘুরে আসে। শনিবার সকালে কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই এ জেলায় তীব্র ঠান্ডায় কাঁপছে মানুষ। ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র কেনার জন্য 27 লাখ টাকা ও 12,000 পিস কম্বল অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। নীলফামারীতে শৈত্যপ্রবাহে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। শয্যা সংকটে চিকিৎসা নিশ্চিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। ঘর থেকে বেরোলেও হিমল বাতাস এবং আমাদেরকে পর্যদুস্ত করতেছে। ঠান্ডার জন্য ঘর বাড়ি থেকে বাইরে যাচ্ছে না, রাস্তাঘাটে কামাই কাজ নাই। প্রচণ্ড জ্বর, সর্দি, কাশ ঘেরঘেরি ছিল। তারপর চিকিৎসা দেওয়ার পরেই একটু সুস্থ হয়ে গেছে। 5 দিন থেকে অসুস্থ, বাইরের ডাক্তার দেখিয়েছিলাম, তারপর কালকে হাসপাতালে নিয়েছি। তখন দেখে মনে হচ্ছে মনে হয় নিউমোনিয়া নিছে, কালকে ইনজেকশন দিছে, আজকে আবারও দিব। আমাদেরকে সচেতন হতে হবে এবং এই অতিরিক্ত রোগীর চাপ নিতে যেয়ে আমাদের দেখা যাচ্ছে যে একটা বিছানায় যেখানে একজন করে রোগী থাকার কথা, সেখানে অনেক ক্ষেত্রে একই বিছানায় আমরা 2 থেকে 3 জন করে রোগী রাখতেছি। ঠান্ডার প্রকোপ থেকে শিশুদের রক্ষায় চিকিৎসকরা দিচ্ছেন বিভিন্ন পরামর্শ। এদিকে আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহের এই দাপট থাকতে পারে আরও কয়েকদিন। আপন অপু, নিউজ ডেস্ক,
দেশ টিভি।